It's time for fifth segment যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন দীপ দাস। তিনি বলছেন বাংলাদেশে কি একটা টি10 লিগ চালু করা যায় কিনা বিপিএল এর বদলে তো আপনি টি10 লিগ চালু করতে পারেন না, কারণ টি10 তো আসলে ইন্টারন্যাশনালি খেলা হয় না। টি10টা জিম্বাবুয়েতে হয়েছে, এছাড়া আরব আমিরাতে হয়, এবং টি10টা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট না। তো আপনি চাইলে আলাদা করে করতে পারেন, কিন্তু বিপিএল এর বদলে টি10 হয়। মানে দর্শকদের বলে রাখা ভালো যে প্রত্যেকটা দেশের, ইনফ্যাক্ট সব টেস্ট খেলুড়ের দেশেরই তো এখন আলাদা টি20 লিগ রয়েছে, যেটা স্বীকৃত টি20 হিসাবে কাউন্ট হয়। আর ব্যক্তিগতভাবে যদি আপনি আমার জিজ্ঞেস করেন, আমি ওই টি10 বা মানে ম্যাক্স 60 এই টাইপের টুর্নামেন্টগুলো একদমই পছন্দ করি না। টুর্নামেন্টগুলোতে যেটা হয় বা আমার কাছে মনে হয় যে টি10 আপনি তখন করতে পারেন যখন একটা টুর্নামেন্ট অনেক আগে দেখেছিলাম যে ব্যাটসম্যান 6 জন থাকতে পারবেন। আপনি হয়তো 11 জনেরই ক্রিকেট, সেখানে হয়তো 5 জন বোলার থাকছেন, 6 জন ব্যাটসম্যান থাকছেন, আপনার 6টা উইকেট পড়ে গেলে আপনি অল আউট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি যদি 10 ওভারে 10 উইকেট নিয়ে খেলতে নামেন, সেই খেলাটার আসলে কোনো মানে হয় না। আপনি তখন 2টা উইকেট চলে গেলে একটু ধরে খেলতে হবে, একটু সময় নিতে হবে। দ্যাটস আ বিউটি অফ ক্রিকেট, যে আপনি বিপদে পড়েছেন, সেই বিপদ থেকে আপনি কিভাবে উদ্ধার পাচ্ছেন। কিন্তু 10 ওভারে আপনি 10 উইকেট নিয়ে খেলতে গেলে আপনি আর্লি 2-3টা উইকেট নিলেন, দ্যাট ডাজন্ট কাউন্ট অ্যাট অল। আর এসব ক্রিকেট আসলে আমার মনে হয় মানে সত্যিকারের ক্রিকেট না, মানে অযথাই। পরের কমেন্টটা করছেন তৌসিফ। তিনি বলছেন সাব্বির রহমান কি এশিয়া কাপ খেলবে কিনা। মানে ক্রিকেট শোতে তো আমি খুব বেশি করি না, যতদিন করি মানে সাকিব আল হাসান আর সাব্বিরের প্রশ্ন ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে। আপনার উত্তর? সাব্বিরের প্রশ্নের উত্তরও একদিন আমি আরেকজনের উত্তর দিয়েছি যে সাব্বির রহমান বিপিএলে একটা ইনিংসে সম্ভবত 70-80 ঘরের রান করেছেন। তার স্ট্রাইক রেটটা বিপিএলে ভালো ছিল, তবে কন্টিনিউয়াস পারফরমেন্স তার বিপিএলেও ছিল না, এবং ডিপিএলে পার্টেক্সের হয়ে তিনি পারফর্ম করতে পারেননি, দল থেকেও বাদ পড়েছেন, এবং বিভিন্ন সময়ে তিনি আসলে ধারাবাহিক ছিলেন না। তো যিনি ডিপিএলেই দল থেকে বাদ পড়েন, তাকে আপনি জাতীয় দলে ফেরাতে পারেন না। এই উত্তরটাই আরেকজন কমেন্টে দিয়েছিল। তো প্রশ্নটাও তারা করেছেন, উত্তরটাও তারা দিয়েছেন। তো দিন শেষে এই কথাটাই আসলে ঘুরে ফিরে আসে। আমার কাছে আরেকটা দিক মনে হতে পারে যে অনেকে আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে যে নাবিল কাছে দেখেন ডিপিএল তো হচ্ছে 50 ওভারই, আমরা তো বলছি এশিয়া কাপ, কিন্তু সেখানে ওই বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপনি বিপিএল টানতে হবে। বিপিএল এও মানে খুব বেশি যে ইমপ্যাক্ট, বা লেটস সি নেক্সট এনসিএল এ তিনি কেমন করেন, মানে ওখানেও খুব বেশি ভালো করেন। আর আমার মনে হয় সাব্বিরের প্রসঙ্গে যদি আপনি আসেন, তিনি তার বিভাগের হয়েও সেরা একাদশে জায়গা পাবেন কিনা এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদিও সাব্বির সামনে আসবেন, এসে ওই এনসিএল টি20 খেলার প্ল্যানে তার আসার কথা, সম্ভবত তিনি দেশের বাইরে ইংল্যান্ডে রয়েছেন। তো সেখানে তিনি কেমন করেন, কিন্তু এশিয়া কাপে ওই বাইরের কাউকে, বা সাব্বির তো অনেকদিন ধরে জাতীয় দলের প্ল্যানে নাই, তো হুট করে এভাবে কার জায়গায় খেলাবে সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। পরের প্রশ্নটা নাবিল গেছেন। মুদাসির আহমেদ বলছেন টপ এন্ড টি20তে সোহান এবং অঙ্কনদের বাজে পারফরমেন্সের পরে কি আশা করা যায় জাতীয় দলে তারা কল পাবেন? 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের পারফরমেন্স আমরা শোতে আজকে আলোচনা করেছি। সোহান এবং অঙ্কন দুজনে 3টা ম্যাচ মিলিয়েও এখনও আসলে 50 রানও কেউ করতে পারেনি। একজন মতো 41 রান করেছেন, একজন 19 রান করেছেন। স্ট্রাইক রেট গড় কোনোটাই আসলে সুবিধার না, তবে আরও 4টা ম্যাচ বাকি আছে, এবং তাদের জন্য কাজটা একটু কঠিন। কেন? তারা যেহেতু 6-7 ব্যাটিং করেন বা 5-6 ব্যাটিং করেন, খুব বেশি সময় আসলে তারা পান না এক্সিকিউট করার জন্য। যখন সুযোগ পান তখন সেটা কাজে লাগানোটা জরুরি। আপনি যদি পার্থের কথা বলেন, ওই ম্যাচটাতে বাংলাদেশ আর্লি উইকেট হারিয়েছে, তখন সোহান বা অঙ্কনের একজনকে আসলে পারফর্ম করতে হতো। আপনি যদি প্রথম ম্যাচটার দিকে যান, প্রথম ম্যাচটাতেও বাংলাদেশ একটা সময় 7 ওভারে 92 রান তুলেছিল 228 রানের টার্গেটে, মাত্র একটা উইকেট গিয়েছিল। 101 রানে যেই দলটার 2 উইকেট ছিল, সেই দলটা 148 রানে অল আউট হয়েছে। তো এই ধরনের সুযোগ কিন্তু 6-7 থাকা ব্যাটসম্যানরা খুব বেশি পান না। সোহান বা অঙ্কনরা সেটা বাংলাদেশে খেলেন বলেই হয়তো পাচ্ছেন, কিন্তু সেটাকে আরো বেশি ধারাবাহিকভাবে আসলে কাজে লাগানো দরকার। পরের কমেন্টটা এমডি আলম করেছেন। তিনি বলছেন যে মানে এই প্রশ্নটা মানে আগের প্রশ্নটার সঙ্গে সম্পূরক। তিনি বলছেন যে নুরুল হাসান সোহানকে একটা টুর্নামেন্ট দেখে যাচাই করা ঠিক হবে, গত 3 বছরের ঘরোয়া লিগের পারফরমেন্সের কোনো মূল্য নাই। কিন্তু ঘরোয়া লিগ বলতে দর্শকরা যেটা বুঝে যে হয়তো ডিপিএল এর কথা, কিন্তু ডিপিএল তো ওয়ানডে ভার্সনের ফরম্যাট। সেখানে আবার নুরুল হাসান সোহান প্রায় 100 স্ট্রাইক রেটে 500-এর বেশি রান করেছেন, এবার 500-র উপরে, 550 রান। তার ব্যাটিং গড়ও ঠিকঠাক ছিল, কিন্তু ওই
বিপিএলে তার দু একটা ইনিংস হয়তো অনেকদিন মনে রাখার মতো ছিল, যেটা অবশ্যই সত্যি। আর আপাতত 3টা ম্যাচ খারাপ গিয়েছে অঙ্কন সোহানের, সামনে 4টা ম্যাচ রয়েছে। এই 4টা ম্যাচ যদি ভালো করতে পারেন, আমার মনে হয় যে দুজনের একজন অন্তত এশিয়া কাপের স্কোয়াডে ঢুকে যাবে। আপনি একই মাপকাঠিতে মাপতে পারবেন না। কুমিল্লার হয়ে আগে যে মৌসুমগুলো অঙ্কন খেলেছেন, তিনি 3-এ ব্যাটিং করেছেন। অঙ্কন কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে অভ্যস্ত, সেটা তিনি যখন ঘরোয়া ক্রিকেটে ডিপিএল এ মোহামেডান হয়ে খেলেছেন তখনও, বা খুলনার হয়ে যখন খেলেছেন তখনও, কুমিল্লার হয়ে আগের মৌসুমে যখন বিপিএল খেলেছেন তখনও, খুলনার হয়ে গেল মৌসুমেই আমরা বিপিএলে দেখেছি তাকে 7 নম্বর পজিশনে বা 6 নম্বর পজিশনে ফিনিশিং রোলে ব্যাটিং করতে, সেই জায়গায় তিনি ভালো করেছেন। তবে ওই জায়গাটায় তিনি কিন্তু নিয়মিত খেলেন না। সোহান ওই জায়গাটাতেই খেলেন। সোহান ওই 10-15 বল ফেস করে অভ্যস্ত, এবং সোহান ধারাবাহিকভাবে ওই 10-15 বলটা বেশিরভাগ সময় কাজে লাগান। যিনি 7 নম্বরে ব্যাটিং করেন বা 6 নম্বরে ব্যাটিং করেন, তার পক্ষে প্রতিদিন রান করা সম্ভব না। আপনি গ্লোবাল সুপার লিগেও সোহান কিন্তু 2টা ম্যাচে খুব দারুণ ইনিংস খেলেছেন। বিপিএলে আপনি যদি ক্যালকুলেট করেন, অর্ধেক ম্যাচে তার কার্যকরী ইনিংস ছিল। তো ওই জায়গায় আপনি ক্যালকুলেশনটা আসলে স্ট্যাট দেখে করলে হবে না, ওই জায়গায় আপনার ক্যালকুলেশনটা ইম্প্যাক্ট দেখে করা উচিত। একদমই। বা পরের কমেন্টটা একটু মজাদার, তিনি বলছেন যে জয় ডাক্তারি চেম্বারে বসানো স্কোয়াড, ম্যানেজমেন্ট কি এখনো পরীক্ষা নিরীক্ষা করে স্কোয়াড বানাচ্ছে, নাকি চেম্বারে বসেই প্রেসক্রিপশন লিখে যাচ্ছে? খুব বেশি অদল বদল কিন্তু ইদানিং হচ্ছে না, বা খুব বেশি চমকও আমরা এই নির্বাচক কমিটির কাছ থেকে দেখিনি। হ্যাঁ, কিছু ক্রিকেটারকে দলে নেওয়া এবং বাদ দেওয়া নিয়ে হয়তো প্রশ্ন আছে, সেটা যখন আপনি 15 জনের স্কোয়াড সাজাবেন সেই প্রশ্নটা থাকে। একাদশ নিয়ে কিন্তু রিসেন্টলি আমরা খুব বেশি প্রশ্ন উঠতে দেখিনি। আপনার হাতে 7 থেকে 8 জন পেস বোলারের একটা পুল আছে, সেখান থেকেই আপনি ওয়ানডে টি20 খেলছেন, সেখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে হয়তো টেস্ট স্কোয়াডেও তারা সুযোগ পাচ্ছে। 7 থেকে 8 জন প্রপার পেসার আপনার কাছে আছে। স্পিনিং ডিপার্টমেন্টে রিসেন্টলি বাংলাদেশকে একটু খাবি খেতে হচ্ছে, ইটস বিকজ সাকিব না থাকার পরে মিরাজ তার আগের রোলটাতে নাই। মিরাজ নিজেও এটা বলেছেন যে সাকিব যখন থাকেন, সাকিব একদিক থেকে যখন চাপ তৈরি করেন তখন তার জন্য উইকেট নেওয়াটা সহজ হয়। মিরাজের সাথে আমরা কখনো টি20তে রিশাদকে দেখছি, ওয়ানডেতেও দেখছি, আবার নাসুমকে কখনো সুযোগ দেওয়া হয়েছে, অপুকে কখনো সুযোগ দেওয়া হচ্ছে। ওই জায়গাটাতে বাংলাদেশ স্টেবল না। আপনি 6-7-এ জাকের পাটওয়ারিকে স্টেবল রোলে দেখছেন, মিডল অর্ডারে তাওহিদ হৃদয়কে স্টেবল পজিশনে দেখছেন, ওপেনিংয়ে তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, এদের মধ্যেই কিন্তু বাংলাদেশ আছে। সৌম্য ইনজুর থাকাতে বা পুরো ফিট না থাকাতে নাইম শেখকে সুযোগ দেওয়া হয়েছিল, লিটন দাস 3-এ ব্যাটিং করছেন। তো মোটামুটি একটা স্টেবল দলই কিন্তু গেল 6 মাস বা 1 বছর ধরে আসলে খেলে। না, সব মিলিয়ে আমার মনে হয় স্কোয়াডটা ঠিকঠাক। আপনি যদি সবশেষ ওই পাকিস্তান বা শ্রীলঙ্কা সিরিজের যে দল ছিল সেখান থেকে 2-1টা পরিবর্তন হয়তো হতে পারে, যে নাইম শেখ খুব বেশি ভালো সময় তার কাটছে না, তার বদলে হয়তো সৌম্য বা অন্য কেউ ঢুকতে পারে, মিরাজকেও হয়তো আবার মনে রেখে দিবে। আর যদি একজন বাড়তি অলরাউন্ডার বা উইকেট কিপার রাখতে চায়, সেক্ষেত্রে সোহান বা সৌম্যরা দলে আসবে, এইটুকুই। খুব বেশি যে পরিবর্তন হবে এশিয়া কাপের স্কোয়াডে সেটা হয়তো না। হ্যাঁ, তো যে কারণে আসলে আপনি চেম্বার বা ডাক্তারি প্রেসক্রিপশনের কথা বললেন, সেটার সাথে আসলে একমত হতে পারছি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.